ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৭০। বিয়ে পড়ানো শেষে দুই বউকে আপাতত তাদের নিজের কক্ষে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছে বড়রা। মেহমান আত্মীয় স্বজন সহ সকলে রাতের খাবার খেতে ব্যস্ত। অরণ্য, সমুদ্র, সাফিদ, রাফিদ, শুভ্র, অব্র, শুদ্ধ, তন্ময়, থিরাথরি, দীপ্ত, মেহমান, ত্রিধা, লাবিবা সহ সকলেই শালিকা মিলে দুই তরফা বাসর ঘর সাজাতে ব্যস্ত। প্রিয়তা নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। সতর্ক দৃষ্টি মেশলে আশেপাশে দেখলো। বেলকুনি, জানালা সব জায়গার পর্দা টেনে দিল। অতঃপর বালিশের নিচ থেকে নিজের ফোন বের করে কল দিল। ফোন রিসিভ করতেই কাপ্পা হাতে ধীর কণ্ঠে, 10 মিনিট আছে, ঝটপট চলে এসো। অতঃপর অপর প্রান্ত থেকে শোনা গেল। প্রিয়তা ফোন কেটে দিতেই বিছানায় বসে রইল। ভারী ভারী শাড়ি, গহনা, তার শরীরে কেমন উটখুট লাগছে। বিরক্ত আর আনকমফোর্টেবল ফিল হচ্ছে। পা নাড়াতে দাঁড়াতে হঠাৎ দরজায় করাঘাতে পড়ল। ঝট করে বসা থেকে উঠে পড়ল প্রিয়তা। দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দুয়ারের অন্য পাশের চেহারা অবলোকন করে বাঁকা আসলো। মানুষটা ঝট করে ঘরের ভেতর ঢুকে পড়ল। আশেপাশে দেখে দরজা লাগিয়ে দিল প্রিয়তা। লোকটার সামনে দাঁড়িয়ে চিন্তিত সুরে শুধালো, সব ঠিকঠাক হয়েছে তো? ওর ভয়ের তো এক্সপ্রেশন বাঁকা আসলো ইরফান। ওর পানে একটা কোট পেপার এগিয়ে দিয়ে বলল, নিচেই দেখ। ইরফান হাত থেকে ঝট করে কাবিননামা কেড়ে নিল প্রিয়তা। কাগজটা চোখের সামনে মেলে ধরতে খুশিতে তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। ইরফান এসে শুধালো, খুশি তো? প্রিয়তা লাফিয়ে উঠে ইরফানকে জড়িয়ে ধরলো। আনন্দে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, তুমি ওয়ান্ডার বেস্ট ভাইয়া। ইরফান দীপ্তভাবে বোনের মাথায় হাত রাখলো। আদুরে কণ্ঠে বলল, আমার বোন আমার কাছে কিছু চেয়েছে আর আমি সেটা দিব না, এটা কখনো হয়? এখন অন্যের খুলসা ছেড়ে বেরিয়ে আয় বোন। প্রিয়স্মিতা বাঁকা হাসলো। বেনারসির আঁচলে কোমর গুছে ভাব নিয়ে বলল, আগে তোমার বোন ও আগুন ছিল, এখনো হয়তো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। ইরফান প্রিয়স্মিতা দুহাত টেনে বলল, সাব্বাস বাঘের বাচ্চা, এটাই তো চাই। প্রিয়স্মিতা থেমে গেল। একটু ভেবে বলল, পর্দার আড়ালে কাজিনকে টাকা বুঝিয়ে দিয়েছ? হুঁ দিয়েছি, মনে রাখিস এটা একটা প্রতারণামূলক বিবাহ। প্রিয়স্মিতা মুখ বাঁকিয়ে বলল, প্রতারণা করতে চাইছিল কে? আমি তো বলেই ছিলাম চল তুলে নিয়ে যাই, গান পয়েন্টে রেখে বিয়ে করে ফেলি। ইরফান অস্থির হলো। বোনের মাথায় গাঁটটা মেরে বলল, ড্রাগ থ্রিলার স্টোরি পড়া বন্ধ কর, এটা রিয়েল লাইফ উপন্যাস না। এখানে বড় বড় পাবলিক ফিগারের কিডন্যাপ করা যায় না। আর আমরা যদি টপ কার্ডিও সার্জন আবুদ চৌধুরী শুদ্ধকে কিডন্যাপ করার চেষ্টা করতাম, তাহলে পুরো দুনিয়া আমাদের শত্রু ভাবত, শত্রু। তারপর ভাই বোন মিলে গারদের পেছনে বসে মশা মারতাম। প্রিয়স্মিতা মুখ কালো করে ফেলল। ইরফান কঠোর কণ্ঠে বলল, ডক্টর চৌধুরী সাহেবের দিক থেকে ভালো, তাই তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু মনে রাখিস, বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তুই সাপের 5 পা দেখিসনি। তোকে ভালো মতো পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মনে থাকবে। প্রিয়স্মিতা এবার মুখ দ্বিগুণ কালো করে ফেলল। মনে মনে ভেঙচি কেটে বলল, এত কাঠখট পুড়িয়ে বিয়ে করলাম কি পড়াশোনা করার জন্য? ইম্পসিবল, এখন শুধু রোম্যান্স করব। ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। ওর এই অবস্থায় দেখে ইরফান ধমকে উঠল, এই কি ভাবছিস? ধমক খেয়ে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ল প্রিয়স্মিতা। ইরফান শুধালো, তুই যে এই বাড়িতে এসেছিস, তুই এই বাড়ির সবাইকে ঠিকঠাক চিনছিস তো? কে তোর সম্পর্কে কি লাগে সব বুঝতে পেরেছিস তো? ইরফানের প্রশ্নে প্রিয়স্মিতার চেহারা অমাবস্যার মতো ঘন আধা নেমে এলো। সে মুখ কালো করে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ল। গালে হাত দিয়ে নিরুত্তর কণ্ঠে বলল, দূর, এত এত ক্যারেক্টার মনে রাখা যায় নাকি? বাপরে বাপ, এটা পরিবার নাকি জাতীয় সংসদ? ইরফান হতাশাপূর্ণ শ্বাস ছাড়ল। ওরা ক্যারেক্টার নয়, তোর পরিবার। তোকে প্রত্যেকটা মানুষকে ভালোভাবে চিনতে হবে। উল্টাপাল্টা করলে তখন কিন্তু ধরা পড়ে যাবি। প্রিয়স্মিতা মুখ কালো করে। ইরফান নিজের ফোনের গ্যালারি থেকে শিকদার ফ্যামিলির ফটো বের করে একে একে ধরিয়ে দিয়ে দেখাতে লাগে সকলের সম্পর্ক। প্রিয়স্মিতা চোখ বড় করে বেশ কয়েকবার দেখলো সবগুলোকে, সব গুলিয়ে ফেললো সে। বোনের অবস্থা দেখে ইরফান হতাশ কণ্ঠে বলল, এ ব্রেন নিয়ে তুই ইঞ্জিনিয়ার হবি, গাধা? প্রিয়স্মিতা মুখ আদকত করে ফেললো। ইরফান আরো কিছু বলতে যাবে, তার পূর্বেই প্রিয়স্মিতা তাকে থামিয়ে দিল। এক লাফে গিয়ে দরজা খুলে ইরফানকে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। আবার তাড়াহুড়ো করে লম্বা ঘুমটা টেনে বসে পড়লো খাটের মাঝখানে। প্রিয়স্মিতা স্বস্তিতে বুকে নিঃশ্বাস নিতে পারল না। তার পূর্বে দরজায় সে হাজির হলো অনন্যা বেগম, হাতে খাবারের প্লেট। অনন্যা বেগম দরজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আজকাল মেয়ের সামনে পড়তেই ওনার সংকোচ বোধ হয়। নিজের বড় নিকৃষ্ট মনে হয় নিজেকে। কিন্তু উনি নিজেও যে নিরুপর, পেট ধরে একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে।
তো আর ঠেলে দিতে পারল না। অননা বেগম দীর্ঘশ্বাস ফেললো, শাড়ির আঁচলে চোখ মুছে এগিয়ে গেলেন মেয়ের পানে, গলা অবধি ঘোমটা দেখতেই বললেন, কিরে মা, এখনো এসব ছেড়ে ফ্রেশ না হয়ে বসে আছিস? কখন তোকে পাঠানো হলো? প্রিয়স্মিতার ঘোমটার আড়ালে অননা বেগমকে দেখতে পেল। অননা বেগমের স্নেহের সহিত বললেন, আয় তোকে এসব খুলিয়ে দেই। আরো গুটিয়ে গেল প্রিয়স্মিতা, কণ্ঠে একটু শুনে বুঝতে পারছে না কে। অননা বেগম খাবারের প্লেটটা বিছানার একপাশে রেখেই প্রিয়স্মিতার সামনে বসে পড়ল। মাথার ক্লিপ খুলে মুখের ওপর থেকে ভারী ওনাটা সরিয়ে দিল। অননা বেগমের মায়ামতী মুখটা দেখে প্রিয়স্মিতার দৃষ্টিপথে সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেই দিকে। অননা বেগম আলতো হাতে প্রিয়স্মিতার কানে দুল, হাতের বালা, গলার হার খুলে নিল। মেয়ের মাথায় হাত বুলে আদুরে কণ্ঠে বললেন, এখন ভালো লাগছে মা? প্রিয়স্মিতার ডাগর অক্ষিতে নোনা পানি জমা হয়েছে। অননা বেগম খাবারের প্লেট হাতে তুলে নিলেন, ভাতে লোকমা মেখে প্রিয়স্মিতার মুখের সামনে ধরে বললেন, ঝটপট হা করতো, আমার আরো অনেক কাজ আছে। প্রিয়স্মিতা অশ্রু চোখে তাকিয়ে নিজের অজান্তে হা করলো। অননা বেগম তাকে খাইয়ে দিতে লাগলেও প্রিয়স্মিতার বুকটা কেমন যেন ধপধপ করছে, ভারী ভারী অনুভব হচ্ছে তার। অননা বেগম ব্যথিত হলো, প্লেট রেখে বা হাতে মেয়ের গালটা মুছিয়ে দিল। মা বলে আচমকা অননা বেগমকে চাপটে ধরল প্রিয়স্মিতা, দু হাতে কোমর জড়িয়ে ধরে সব দিন কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ এমন ব্যবহারে হতভম্ব হয়ে গেল অননা বেগম। ভেবে নিলেন হয়তো প্রণয়ের জন্য কষ্ট পাচ্ছে খুব, ভালোবাসে কিনা। মেয়ের কানায় অননা বেগমের চোখের পানি চলে আসে। এমন না যে তিনি বোঝেন না মেয়ের কষ্ট, তিনি সবই বোঝেন। ভালোবাসা না পাওয়ার কি জ্বালা তা তিনি ভালোই বোঝে। প্রণয়ের জীবনে যদি 10%ও গ্যারান্টি থাকতো তাহলে উনি নিজের হাতে তাকে বিয়ে দিতে প্রণয়ের কাছে। কিন্তু সেই ছেলে এখন মরবে না বাঁচবে কে জানে, তারই ঠিকানা নেই। এমন একটা ছেলের হাতে কোন মা চায় নিজের মেয়ে তুলে দিতে? চোখের সামনে মেয়ের গায়ে সাদা শাড়ি জড়াতে কিভাবে দেখবে উনি? ওনারও তো দুটোই বাচ্চা, তাছাড়া এই দুনিয়াতে আর কিছু নেই। দীর্ঘশ্বাস ত্যাগ করলো অননা বেগম। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, নিজেকে শক্ত কর। কিন্তু প্রিয়স্মিতা সব শুনলো কিনা কানে গেল না। অননা বেগম এর গা থেকে কেমন মামা গন্ধ আসছে, এত শান্তি লাগছে বলে বোঝানোর মতো না। সে কিছু বলল না, চুপচাপ অননা বেগমকে জড়িয়ে ধরে বসে রইল। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়স্মিতার কক্ষে প্রবেশ করলো শ্বেতা, পরিণীতা, ইনায়া, উষা, ধীরা। মা মেয়ের এমন ধুমুর ধুমুর দেখে ওরা স্থির হলো। ইনায়া পেছন থেকে অননা বেগমকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, হুঁ ঠিকই আছে, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, এটা আবার প্রমাণিত। সব আদর মেয়ের জন্য, আর আমি ছেলের বউতে আমার কোনো আদর নাই। উষার শ্বেতাও তাল মেলালো, ঠিক ঠিক, আমরা কি বনের জলে ভেসে এসেছি? অননা বেগম হেসে জড়িয়ে ধরল সকলকে। তোরা আসলেই তোদের বোনকে সাজা, আমি যাই, আমার অনেক কাজ আছে। শ্বেতা মাথা নাড়িয়ে চলে যায়। ঠিক আছে সেজো মামি। অননা বেগম যেতে নিতে জপটে ধরল প্রিয়স্মিতা। অননা বেগম আবারও আদর করে বলল, ছাড় মা, বাসা ভর্তি মেহমান, তাদের ভালো মন্দ দেখতে হবে। প্রিয়স্মিতা বাধ্য হলো ছাড়তে। গুলভার বানু গুচো হয়ে আস্তে আস্তে হেঁটে ঘরের ভেতর প্রবেশ করে। মেয়েদের দিকে তাকিয়ে বললেন, কিরে অনু, তুই এই ছুরিগুলোর মাঝে দাঁড়ায় দাঁড়ায় কি করতাছোস? তোর বড় বোন যে তোকে খুঁজতেছে দেখোস না? মায়ের কথায় বসা থেকে উঠে দাঁড়িয়ে অননা বেগম তাছাড়াও বলে উঠলেন, এখনই যাচ্ছি আম্মা। বলে কক্ষ হতে ত্যাগ করলো অননা বেগম। গুলবাহার বানু ফুগলা দাঁতে হেসে প্রিয়স্মিতার পাশে এসে বসলো। পান খাওয়া দাঁতে হেসে বলল, দেখলো দেখ, সবাই বিয়ে হতে না হতেই নাতনির যৌবনে ফুল ফুটে উঠছে। বিয়ে হলে বুঝি সবারই যৌবনে ফুল ফুটে না নি? হ্যাঁ রে হ্যাঁ। প্রিয়স্মিতা বারবার লজ্জা শরমে কিন্তু গুলবাহার বানুর ঠোঁট কাটা কথাগুলো হজম করতে পারছে না। লজ্জা লাগছে ভীষণ, লজ্জায় রাঙা হয়ে গেছে তার মুখখানি। গুলবাহার বানু ফের বললেন, দেখে এলুম তোর জামাইকে, বিশ্বাস কর বোন, তোর নানাও এত সুপুরুষ ছিল না। দীপ্ত চোখে তাকালো সে বড় বড় করে, হায় হায় দাদি, তুমি দুলাভাইকে নজর দিতে গিয়েছিলে? ধুরনড়ি, নজর দিতে যাবো কেন? দেখলাম খালি গায়ে বসে আছে, আমার আবার অত লোভ নাই। ওনার নাতিরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল ওনার দিকে। প্রিয়স্মিতার ভীষণ হিংসে হলো, সে মনে মনে ফুঁসে উঠলো, লুচ্চা বুড়ি। না বোন, তোর জামাইয়ের দিকে নজর দেয় নাই, সে সুপুরুষ আছে, তুই সুখ পাবি ভালো। প্রিয়স্মিতা ঢুকিল, এই বুড়ির মনের কথা কেমনে বুঝলো? গুলভার বানু প্রিয়স্মিতার দিকে তাকিয়ে ঠোঁট কেটে বলল, চুল তো আমার এমনি এমনি পাকি নাই রে নাতনি, অভিজ্ঞতা আছে। সে তার মাথা নাড়িয়ে শপিং ব্যাগ খুলে একটা লাল রঙের পাতলা শাড়ি বের করলো। পরিণীতা শাড়িটা দেখে বুড়ো কুচকালো, এটা দিয়ে কি করবি? বেনারসি কই? সেটা ভাবলেশীন ভঙ্গিতেই বললো, বেনারসি নয় ভাবি, আজ এটাই পরবে। সকলের চোখ গোল গোল হয়ে গেল শাড়িটার দিকে তাকিয়ে।
পরিণীতাকে কেন জানি চোখে পানি চলে এলো। তার ভাইটা কোথায় পড়ে আছে কে জানে, আর এরা কিনা। গুলভর বানু বলল, তুই ঠিকই বলেছিস নাতনি, আজকে রাইতে ওই সব ভাচুং ভুচুং পরে লাভ নেই, শুধু শুধু খুলতেই সময় নষ্ট। তোরা বরং এইটাই পরিয়ে দে। ইনায়া আর উষা প্রিয়স্মিতাকে শাড়ি পরাতে লাগলো। এত লোকের সামনে শাড়ি পরাতে প্রিয়স্মিতার লজ্জা লাগছে। ইনায়া বুঝলো, তাই উষাকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাবি, ওকে ওয়াশরুম থেকে শাড়িটা পরিয়ে নিয়ে আসো। উষাও তাই করলো। মিনিট 5 পার হতে ওয়াশরুমের দরজা খোলা হলো। সকলে একত্রে সেদিকে তাকালো। প্রিয়স্মিতা এবার চরম লজ্জা লাগছে। সে শাড়ির আঁচলে একটু টেনে শরীরটা ঢাকার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ, কারণ শাড়িটার মধ্য থেকে তার শরীরের প্রত্যেকটা অঙ্গই যেন দেখা যাচ্ছে। হাত কাটা স্লিভলেস ব্লাউজের সাথে উন্মুক্ত হয়ে আছে ফর্সা পিঠ। দীপ্তমুখী হাত বাড়িয়ে বলল, ওয়াও আপু, ফিগার একদম সেক্সি মাইরি। দীপ্তি বলল, কিভাবে মেনটেন করো একটু বলো আমায়। গুলভর বানু রসিয়ে কষিয়ে বলল, এসব ফিগার টিগার কিছু না, এগুলো যৌবনের মধু। দীপ্তি মুখ কালো করে বলল, ধুর দাদি, কি যে বলো না। এমন আইকনিক ফিগার এমন কি আর আছে? জিম করতেও হয় না, ডায়েট করলেও হয় না, মেনটেন করতে হয়। উষা প্রিয়স্মিতা কিনে খাটের উপর বসালো। ইনায়া ওর কানের কাছে এসে বলল, আজ হার্টের ডাক্তার অ্যাটাক করবে কনফার্ম। ইয়ানার কথায় প্রিয়স্মিতার শরীরের পশম দাঁড়িয়ে গেল। ভেতরে বাঘিনী কেমন নুয়ে পড়েছে। ধীরে ধীরে সে তা সেন্ট্রাল এনে হাঁটু গেড়ে বসলো। চুলগুলো পুনরায় স্ট্রেট করে দিতেই পিঠের ওপর ছেড়ে দিল। গলা ও কানে ছোট একটা পার্ল সেট করে পরিয়ে দিল। ইনায়া পুনরায় কানে কানে বলল, আজ রাতে কি কি হলো কাল কিন্তু সব শুনবো আমি। প্রিয়স্মিতা ঢুকিল। পরিণীতার নিকট এসব কথা শুনে বিষাক্ত লাগলো। সবাইকে শত্রু মনে হচ্ছে, আর এই সহ্য করতে পারছে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়স্মিতার লজ্জামাখা এক্সপ্রেশন দেখে শরীর ঝলসে যাচ্ছে তার। কাল অবধি তার ভাইয়ের জন্য মরছিল, আর আজ কিনা কবুল বলতে বলতেই সব শেষ। পরিণীতা গজগজ করতে করতে বলল, আমার ভাইকে এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? আমার ভাই নিজের গোটা জীবন উজাড় করে দিয়েছে শুধু এই মেয়েটার জন্য। অথচ পরিণীতা পায়চারি করতে করতে মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ভাবনায় ডায়াল করলো প্রণয়ের নাম্বারে। একবার দুবার কয়েকবার রিং হয়ে কেটে গেল। এতে পরিণীতা দুশ্চিন্তা বাড়ল, ভয় কমলো না। সে ক্রমশ ফোন করতে থাকলো। অবশেষে এক সময় ফোন রিসিভ হলো। অপর প্রান্তে কথা না শুনতে পেয়ে পরিণীতা বলল, দাদান তুমি কোথায়? ফোন তুলছিলে না কেন? কিছুক্ষণের নীরবতার পর অপর প্রান্ত থেকে ভেসে এলো প্রেমের শান্ত কণ্ঠ, দাদানের সেন্স নেই পরি। এই একটা মাত্র বাক্য স্থির হয়ে গেল পরি। প্রেম পুনরায় বলল, দাদার হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার বলেছে অবস্থা নাকি ভালো না, ইউএসএ নিয়ে যেতে হবে। আমরা প্রিপারেশন নিচ্ছি পরি, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। পরিণীতা নীরব চোখে কান্না ছেড়ে দিল। প্রেম বলল, এসব কথা বাড়িতে কাউকে বলিস না, বিশেষ করে শুদ্ধ ভাই আর প্রিয়তাকে তো কখনোই না। আমি রাখলাম, বাড়ির সবাইকে দেখে রাখিস। ফোন কেটে দিল প্রেম। পরিণীতা তব্দা হয়ে গেল, ফোনের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক বুঝতে পারছে না চূড়ান্ত কথা কি, প্রেম কি বলল। কয়েক মুহূর্ত পর ভাইয়ের মায়ায় চিৎকার দিয়ে কেঁদে উঠল পরিণীতা। ভাঙা কণ্ঠে বলল, পর কখনো আপন হয় না দাদান। তুমি কেন বুঝলে না? কেন ওকে নিজে থেকে অধিকার ভালোবাসলে দাদান? কেন আমাদের ভালোবাসলে না? আমরা তো তোমার জন্য প্রাণ দিতাম, তবুও তোমার কষ্ট পেতে দিতাম না। তুমি আমাদের মাথার উপর বিশাল বক্ষবীর দাদান। তোমাকে হারালে আমরা ফতুর হয়ে যাব, কিন্তু ওর কিছু আসবে যাবে না। ফিরেও আসো দাদান। রাতের মধ্যাহ্ন চলমান। 4 তলার বিশাল বারান্দায় লাগানো ঘরটায় সাজানো হয়েছে লাল সাদা থিমে। ঘরের সব লাইট নিভে, জ্বালানো হয়েছে বড় ক্যান্ডেল। স্ট্রিকালচারের টলটলে পানিতে ভেসে বেড়াচ্ছে লাল সাদা পদ্ম, মাঝে মাঝে ছোট ছোট ক্যান্ডেল। বিছানা সহ মোমের সর্বত্র লাল টকটকে। শুদ্ধ দোলনায় বসে অধৈর্য চিত্তে হাত কসলাচ্ছে, আর হাত ঘড়িতে সময় পর্যবেক্ষণ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12টা ছুঁই ছুঁই, কিন্তু তার বহু প্রতীক্ষিত সেই নারীর দেখা নেই। এক পর্যায়ে অধৈর্য হয়ে পড়ল শুদ্ধ, আর অপেক্ষা করতে পারল না। ঘটঘট পায়ে স্থান ফেলল। রাত অনেক হয়েছে। প্রিয়স্মিতাকে চেপে ধরে আড্ডা দিচ্ছে মেয়েরা, যেন তাদের বাসর ঘরে করতে দেওয়ার কোনো ইচ্ছা নেই তাদের। অথচ প্রেরণা সাদাফের ঘরে বসে দিয়ে এসেছে অনেকক্ষণ আগে। গুলভর বানু বৃদ্ধ মানুষ, তাই তিনি চলে গেছেন। ইনায়ার উষা তাদের কক্ষে চলে গেছে, কারণ তাদের স্বামী তাদের ছাড়া ঘুমাতে পারে না। তাই বর্তমানে প্রিয়স্মিতাকে ঘিরে বসে আছে ত্রিধা, লাভিবা, শ্বেতা, সুব্রতা, দীপ্তি, থিরা, আরও অনেকেই। অনামিকাকে দৌড়ে ঘরে প্রবেশ করতে দেখে মেয়েদের উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাইয়া। কিন্তু শুদ্ধ ভাইয়া, গম্ভীর কণ্ঠস্বরে বলল দীপ্তি।
অনামিকা তাড়াহুড়ো করে বলল, শুদ্ধ ভাইয়া হন্তদন্ত প্রায় এদিকে আসছে, তোমরা তৈরি হও। ওরা কথায় নড়চড় করলো না। শুদ্ধ কক্ষে প্রবেশ করতে নিতে পথ আগলে দাঁড়ালো সকলে। শুদ্ধ বুড়ো কোচকে তাকালো ওদের দিকে। লাবিবা শয়তানি হাসি এসে বলল, হুঁ, এত তারা কিসের দুলা ভাই, রয়ে শুয়ে দম নিন। ডান হাত বা হাত, আগে আমাদের দাবি পূরণ করুন, তারপর আপনার দাবি। ও আমার পূরণ করব, বেশি না, মাত্র ৮০,০০০ টাকা। শুদ্ধ মোটেও তর্কে জড়ালো না। সাদা পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেটটা বের করে পুনরায় ওদের দিকে দিয়ে বলল, চোখ বড় বড় করে ফেললো মেয়েরা। শুদ্ধ ওদের দিকে বেসময় পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘোমটার আড়ালে লুকিয়ে আছে প্রিয়স্মিতা। অজানা আতঙ্কে বুক কেমন ধুকধুক করছে। শুধু কোনো কথা ছাড়া প্রিয়স্মিতাকে কোলে তুলে নিয়ে ঘরের থেকে চলে গেল। মেয়েরাদের মুখ যেন হা হয়ে গেছে। এতে লাবিবা ত্রিধা খামচে ধরেছে। হাউ রোম্যান্টিক, হাই হাই। সময় আনুমানিক ভোর ৫টা। দূরে কোনো গৃহস্থ বাড়ির হতে কর্কশের মোরগ ডাক শোনা যাচ্ছে। দক্ষিণের খোলা জানালা ভেদ করতে প্রভাতের প্রথম আলো এসে লুটোপুটি খাচ্ছে শুভ্ররাঙা বিছানায়। মৃদু বাতাসে ঝুলছে মোটা মোটা সাদা লাল পর্দাগুলো। মেঝেতে লাগানো মোমের অবশিষ্টে পড়ে আছে অবহেলায়। দেহতলে পিষ্টে যাচ্ছে গোলাপের পাপড়ি ও মলিন কালচে বর্ণ হয়েছে। উন্মাদা শরীরে কমফোর্টার জড়িয়ে তনায়ায় তলিয়ে আছে শুদ্ধ। উপর হয়ে শোয়ার দরুন একগোছ এলোমেলো অনাদেরে পড়ে আছে ললাটের ওপর। পিঠের দিকের কমফোর্টেবল সরে সুদুষ্ট ফর্সা পৃষ্ঠ দেখা যাচ্ছে বিদ্যমান। নিস্তব্ধ কক্ষে দরজা লাগানো বিকট শব্দে ঘুমের মধ্যে মুখ বিকৃত করল শুদ্ধ। ওয়াশরুমে দরজা ঠেলে নগ্ন পায়ে বেরিয়ে এলো এক অতি সুন্দরী রমণী, যা সদ্য স্নান নারী দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে লেপ্টে আছে স্বামী সোহাগের গভীর চিহ্ন। সুন্দরী ফর্সা কোমল ত্বক বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু চিকন পানি ধারা। হাতে মোটা মোটা কঙ্কনের ঝুমুর ঝুমুর শব্দের আলোড়ন। ভেজা শরীরে পানিতে সিঁদুর রাঙা জামদানি ও প্রায় অনেকটাই ভেজা। প্রিয়স্মিতা অতিষ্ঠ হলো ভেজা চুল নিয়ে। আশেপাশে কোথাও হেয়ার ড্রায়ার খুঁজে পেল না। অগত দু হাতে চুলের পানি ঝাড়তে ঝাড়তে ধীর স্থির কদমে এগিয়ে এলো শুদ্ধের নিকট। শুদ্ধ গভীর তন্দ্রায় আচ্ছন্ন। প্রিয়তা তার পানে চেয়ে ঠোঁট টিপে হাসলো। কানের কাছে এসে আলতো করে বসে শুদ্ধ শিওরে গালে হাত দিয়ে এক ধ্যানে চেয়ে থেকে আনমনে বলল, ঘুমের মধ্যেও কোনো পুরুষকে এত সুদর্শন লাগে। সকাল সকাল নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর কিছু কথা যেন শুদ্ধের কানের পর্যন্ত পৌঁছালো না। হাত নিষ্পিস করে উঠল, একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য প্রিয়স্মিতা। নিজের শক্তিকে দমাতে না পারল প্রিয়স্মিতা। প্রচণ্ড আসক্তিতে হাত চলে গেল শুদ্ধের গায়ে। আলতো হাতে খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বুলাতে মায়াভরা কণ্ঠে বলল, নোনা সমুদ্রের অপরিসীম লবণাক্ত পানি হইতেও তার লবণ আলাদা করতে পারবেন ডক্টর সাহেব? পারবেন না। লবণাক্ত সাগরে লবণ যেমন আলাদা দুঃসাধ্য সম্ভব, তেমনি মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা থেকে আপনাকে আলাদা করা অসম্ভব। যে চেষ্টা করবে সে তাকে এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা জান কবজ করে নেবে। কথাগুলো বলে কালীন প্রিয়স্মিতার চোখ মুখ কেমন যেন অজানা হিংস্রতায় ছেয়ে গেল। ঠিক অজানা নয়, এই হিংস্রতার সাথে পাঠিকারা বেশ ভালো মতোই পরিচিত। প্রিয়স্মিতা ফিসফিসিয়ে বলা কথাগুলো শুধু শুনল কিনা বোঝা গেল না। হালকা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল। যেন এমন ঘুম শান্তির কখনোই সে ঘুমায়নি। শুদ্ধ বারবার ঘুমিয়ে পড়তে দেখি প্রিয়স্মিতা বাঁকা চোখে তাকালো। প্রিয়স্মিতা সারা শরীরে ব্যথা বানিয়ে দিয়ে এই লোক এখন সুখে নাকি ঘুমাচ্ছে। প্রিয়স্মিতা ঈর্ষান্বিত হলো। 2 মিনিট চিন্তা ভাবনা করতেই ফট করে মাথায় দুষ্টু বুদ্ধি উকি দিল। শয়তানি হাসি হেঁটে কমফোর্টারের ভেতরে হাত ঢুকিয়ে দিল প্রিয়স্মিতা। আস্তে আস্তে পেট থেকে শুরু করে বুক পর্যন্ত সুড়সুড়ি দিতে লাগলো। ঘুমের মাঝে বিরক্তিতে নাকের পাটাতন ফুটলিয়ে তুলল শুদ্ধ। প্রিয়স্মিতার বেশ মজা লেগেছে এতে। সে ঠোঁটে ঠোঁট চেপে শুদ্ধের কানে সুড়সুড়ি দিল। চিকন কণ্ঠে রিনরিনিয়ে বলল, আই লাভ ইউ ডক্টর সাহেব। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ। আচমকা হাতের কবজিতে প্রচণ্ড হ্যাঁচকা টান অনুভব করলো প্রিয়স্মিতা। অন্য মানুষকেও তাল সামলাতে পারল না, মুখ থুবড়ে পড়ল উন্মাদ পুরুষের বুকে। আটকে উঠল প্রিয়স্মিতা। ব্যাপারটা বোধগম্য হতেই পূর্বে তার তুলতুলে শরীরটা চাপা তলে পুরুষালী নগ্ন দেহের তলে লজ্জায় সিটিয়ে গুটিয়ে গেল প্রিয়স্মিতা। শুদ্ধ মেড কমফোর্টার টেনে দুজনের পায়ে। প্রিয়স্মিতা ভেজা শরীরের গন্ধে শুদ্ধ আবারও মাথা আহলিয়ে যাচ্ছে। সে তীব্র কামনায় মুখ ডুবিয়ে দিয়েছে প্রিয়স্মিতার ভেজা শরীরে। চমকে চেঁচে উঠল প্রিয়স্মিতা। শুদ্ধর এলোমেলো মুঠে খামচে ধরে চুলের। সকাল হয়ে গেছে ডক্টর সাহেব, ছাড়ুন আমায়। শুদ্ধ নিজের কর্মে ব্যস্ত। প্রিয়স্মিতার ওষ্ঠে তর্জনী চেপে বলল, স্পর্শকাতর অঙ্গে দীর্ঘ চুমুন এঁকে বলল, সুইটহার্ট ওয়ান্স মোর প্লিজ। প্রিয়স্মিতার বুকের ভেতরে অদ্ভুত তুফান পুনরায় লণ্ডভণ্ড করে যাচ্ছে নিজেকে। সে চুল ছেড়ে শুদ্ধের হাতে পিঠ খামচে ধরে পুনরায় অসহায় কণ্ঠে বলে, না প্লিজ, আমি মাত্রই গোসল করে এসেছি। শুদ্ধ ওসব আলাপ পাত্তাই দিল না।
একটানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে দিল, কানের লতিতে আলতো করে চুমু এঁকে নেশালো কণ্ঠে বলল, আমাকে ব্যাড টাচ করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল সুইটহার্ট। এখন কনফার্ম কর্মফল ভোগ করো। ডাক্তার সাহেব প্লিজ, শ্যাট জাস্ট ফিল মাই লাভ। অজানা কারণেই মাথা ভার হয়ে আসতো তার। প্রিয়তার চোখ মেলে তাকাতে পারছে না, কিন্তু অসহায় বিষাক্ত যন্ত্রণার পীড়নে বারবার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলছে। এমন কয়েকবার হওয়ার পর চোখ মেলে তাকাতে সক্ষম হলো প্রিয়তা, তবে তাতে বিশেষ লাভ হলো না। নিজের অবস্থা সম্পর্কে ধারণা করতে পারলো না, কারণ চোখের সামনে খোলার অবস্থায় দেখতে পাচ্ছে। সামনে দৃশ্যটা নিকট কালো আধার, অস্পষ্ট। সে হাত দিয়ে চোখ ডলতে অনুভূত করলো তার দু হাত শক্ত মোটা কিছুর সাথে চেপে বাঁধা। এমনটা পরিচিতে ঘাবড়ে গেল প্রিয়তা। অস্বস্তিতে তো বন্ধ হয়ে আসার উপক্রম। ভয়ে চিৎকার করে উঠল প্রিয়তা, কে আছো? কে আমাকে বেঁধে রেখেছো? ছাড়ো বলছি, আমার ভীষণ ব্যথা লাগছে, পা ঝিনঝিন করছে, প্লিজ আমায় ছাড়ো। শুনতে পারলে? কে আছো? হঠাৎ করে প্রিয়তা শুনতে পেল অস্পষ্টভাবে, মনে হচ্ছে একসাথে অনেক কয়েকজন এগিয়ে আসছে। বেশ কয়েক জোড়া জুতোর শব্দ এগিয়ে আসছে তার দিকে। রুহি মেয়েটা তো জ্ঞান ফিরেছে, কি করবে এখন? অস্থিরতায় প্রশ্ন ছিল নুহা। রুহির প্রশ্নে ভুরু কুচকে প্রিয়তার অবস্থা পর্যবেক্ষণ করে কর্কশ হচ্ছে বলল, এই মেয়ে, তোমার কি মাথা ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কোথায় সমস্যা হচ্ছে? প্রিয়তার ঝাপসা চোখে সবকিছু দেখলো, কিন্তু কিছু বুঝে উঠতে পারলো না। টনটনে মাথায় যন্ত্রণায় ফুপিয়ে উঠলো। এত বড় মেয়েদের আচমকা কাঁদতে দেখে হকচকে উঠলো দৃষ্টি সৃষ্টি যারার। রুহি, নুহা, স্নেহা। স্নেহা গোল গোল চোখে প্রিয়তাকে কাঁদতে দেখে ঢোক গেলে রুহির বাহু জড়িয়ে ধরে হতবক কণ্ঠে বলল, এই ভাই, আমাকে একটা চিমটি কাটতো, না হয় কষে একটা থাপ্পড় মার। এ আমি কি দেখছি? জীবন দশে এমন দৃশ্য কখনো দেখিনি। ও দেখি প্রিয়স্মিতা কাঁদছে। ওকে কথা বলা সম্পূর্ণ করতে না দিয়েই ওর কান গরম করে দিল রুহি। চিবিয়ে চিবিয়ে বলল, আহমক, ও প্রিয়স্মিতা নয়। স্নেহার কথায় মাথায় চক্কর দিয়ে উঠল তার। সে চোখ বড় বড় করে দেখলো প্রিয়তাকে, বোকার মতো করেই বলল, আসলেই? প্রিয়তা কন্দনরত কণ্ঠে ভাঙা গলায় বলল, প্রণয় ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমার ভীষণ ভয় করছে, হাত পা ঝাঁঝাচ্ছে। দৃষ্টি গোল করে হাতের দিকে তাকালো। এই প্রণয় ভাই আবার কে ভাই? নুহার ভীষণ মায়া হলো। সে মায়া ভরা চোখে প্রিয়তাকে দেখলো। মেয়েটার চোখে মুখের অবস্থা ভালো নয়। সে যারাকে উদ্দেশ্য করে বলল, ওর হাত পাগুলো খুলে দেওয়া হোক, আমার মনে হয় ওর অনেক ব্যথা হচ্ছে। যারাও তাই করলো। সে সৃষ্টিকে বলল, যা এক বোতল পানি নিয়ে আয়। দাঁড়া আনছি বলে চলে গেল সৃষ্টি। রুহি গিয়ে প্রিয়তার হাতের বাঁধন খুলতেই দীর্ঘক্ষণ বাধা থাকা দরুন ফর্সা চামড়াটা কালচে হয়ে গেছে। এই যে পানি বলে বোতলটা যারার হাত থেকে নিল সৃষ্টি। যারা হাতের অ্যাঞ্জেলে পানি ভরে প্রিয়তার চোখে মুখে ছিটকে দিতেই হালকা কেঁপে উঠল প্রিয়তা। মুখের ওপরের পরা দীঘল কালো চুলগুলো একত্রে সরিয়ে মুঠো করে ধরলো স্নেহা। এভাবে কয়েকবার পানির ঝাপটা দেওয়ার পর কিছুটা শান্ত হলো প্রিয়তা। এখানে সে সবকিছু পরিষ্কার দেখতে পায়, কিন্তু মুখের ওপর ঝুলে থাকা এতগুলো অচেনা মেয়ে দেখে মনে মনে ঘাবড়ে ওঠে সে। রুহি বুঝতে পারলো প্রিয়তা হয়তো তাদের ভয় পাচ্ছে, তাই অভয় দিতেই বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমরা তোমার শত্রু নই। প্রিয়তা তবুও ভয় হলো। চোখ মুখ বন্ধ করে বারবার চেষ্টা করলো সে এখানে কিভাবে এসেছে। হালকা হালকা কিছু কথা মনে পড়লো প্রিয়তার। গত রাতে প্রণবের ওপর জেদ করে ছাদ থেকে নেমে আসার পর হঠাৎই সজোরে উষ্টা খেয়ে এলো প্রিয়তা। মুখ থুবড়ে পড়লো মেঝেতে। তখন কিছু একটা হয়। অন্ধকারে কেউ তার মুখ চেপে ধরে, কাউকে দেখতে পায় না সে। কিছু বোঝার আগেই এমন একটা কিছু হয়ে গেছে। প্রিয়তা নিজের দিকে তাকিয়ে দেখলো গায়ে এখনো হলুদের শাড়ি, জায়গায় জায়গায় কুঁচকে এলোমেলো হয়ে আছে। আচ্ছা, তোমার নামটা কি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল প্রিয়তা। অভয়ার্ত দৃষ্টিতে নিক্ষেপ করলো। ওকে হঠাৎ হঠাৎ ঘাবড়ে যেতে দেখে ভীষণ হাসি পেল স্নেহার। প্রিয়স্মিতাকে কিভাবে কথায় কথায় কাছে ভেবে হাসলো সে। প্রিয়স্মিতা এভাবে কথায় কথায় কাছে ভয় পেতে দেখে বিরাট স্বপ্ন ছিল আমার। যাই হোক, কেউ না কেউ তো পূরণ করলো। কণ্ঠস্বর নামিয়ে পুনরায় প্রশ্ন ছিল, রুহি, তোমার নাম কি? প্রিয়তা চোখ নামিয়ে নিচু গলায় জবাব দিল, তনয়া শিকদার প্রিয়তা। নুহার জবাবে, প্রিয়তা আর প্রিয়স্মিতা নাম দুটো কাছাকাছি না? যারা ওপরের দিকে মাথা ঝাঁকালো। রুহি পুনরায় শুধালো, সাজিদ আঙ্কেল তোমার কে হয়? হঠাৎ এমন প্রশ্ন কপালে চিকন ভাঁজ পড়ে তার।
বিস্ময় নিয়ে বলে, কে মানে? মানে আমি জানতে চাইছি সাজিদ শিকদার তোমার কে হয়? এমন আজাইরা প্রশ্নে বিরক্ত হলো প্রিয়তা। তবু বলল, উনি আমার আব্বু। কিন্তু হঠাৎই আব্বু কথা জিজ্ঞাসা করছো কেন আপনারা? প্রিয়তার উত্তরে চমকে ওঠে পাঁচজনই। বিস্ময়, স্নেহা চোখ দুটো যেন ডিম্বাকৃতির হয়ে গেছে। সত্যি? প্রিয়তা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যারা বেশ কৌতূহল হলো, সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বয়স কত? পুরোটা বলো। প্রিয়তা তর্ক না করে বলল, 20 বছর 12 মাস। এবার চূড়ায় চূড়ায় ঝুলিয়ে মাটিতে বসে পড়ল ওরা পাঁচজন। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। নুহা রুহিকে খোঁচা দিয়ে বলল, মায়েরি বুঝতে পারছিস কত বড় ঘাবলা? দুধে জল নয় রে, জলেই দুধ। রুহি ভুরু কুঁচকে তাকালো তার দিকে। রুহির ভুরু কুঁচকে তাকালো ওর দিকে। এর মানে আইডেন্টিক্যাল ট্রুথ। আঙ্কেল কত বড় স্ক্যাম করেছে দেখেছিস? আমরা সবসময় জেনে আসতাম ওনার মাত্র একটি মেয়ে, আর সে হলো প্রিয়স্মিতা। কিন্তু আজ জানতে পারছি আঙ্কেলের আরও একটা মেয়ে আছে, তা আবার হুবহু জেরক্স কপি। দৃষ্টি গম্ভীর করলো, বলল, ওসব ছাড়, আর এটা ভাব, এই মেয়েকে নিশ্চিত প্রিয়স্মিতার যমজ বোন, আর থাকে শিকদার পরিবারের সাথে, মানে নিজেদের পরিবারের সাথে, যেখানে বাবা, চাচা, ভাই বোন পরিবারের সবাই আছে। তার মানে দাঁড়ালো ওইটা প্রিয়স্মিতার আসল পরিবার। দৃষ্টি সব গুটিয়ে গেল যেন। তাহলে সিলেটে যে তৃপ্তি আন্টি থাকে ওইটা প্রিয়স্মিতা? তাহলে কি ওনার সন্তান অন্য কারো সন্তান? বুঝলাম না কোনো কিছু। সাথে সাথে চমকে ওঠে ওরা পাঁচজন। একে অপরের দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে ওরা। কৌতূহলে তাদের মাথা ফেটে যাচ্ছে। রুহি অধৈর্য কণ্ঠে জানতে চায়, তোমার মায়ের নাম কি? বিয়েতারিটারি একটার প্রতি একটা তিক্ত বিরক্তি আসলো। কিন্তু এদের কিডন্যাপ করা হয়েছে এটা তো ঠিক বুঝতে পারছে, তাই জল থেকে কুমিরের সাথে বিবাদ করার ভুল সে করবে না। শান্ত কণ্ঠে জবাব দিল, অনন্যা বেগম। সত্যি? স্নেহা রুহির কানে কানে বলল, তার মানে এটা পরিষ্কার সাদিক আঙ্কেলের দুই বউ। পাশ থেকে নুহাও তাল মিলিয়ে বলল, গভীর জলের ফিশ। এদের কথায় কানে নিল না রুহি। ফের জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার তো বড় ভাই বোন আছে তাই না? জি আছে। ভাই? ভাই না বোন? বড় একটা ভাই আছে। নাম কি? প্রতীক শিকদার প্রীতম। তোমার আপন ভাই? জি। তোমার বড় বা ছোট কোনো ভাই বোন নেই আর? না। তোমার বড় তোমার বড় না ছোট? বড়। ওনার বয়স কত? 31। বিস্ময়ে সকলের তথ্য শুনে চক্ষু চড়ক গাছ। এদের ভিমরিক হওয়ার উপক্রম যেন। যারা মাথা চক্কর দিয়ে উঠল। এর মানে এখন আম্মু ওর আম্মু প্রথম পক্ষ। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওরা দুজন আসলে কার মেয়ে, তৃপ্তি আন্টি নাকি অনন্যা বেগমের? রুহি একটু ভেবে বলল, মেবি অনন্যা বেগমের। কজ তৃপ্তি আন্টি হলে ওরা দুজন তৃপ্তি আন্টির কাছে থাকতো। এখন শিকদার বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা ভাবছিস কত বড় বলদ আমরা? আমরা তো ভাবতাম সাজিদ আঙ্কেল সাধারণ একজন গভর্নমেন্ট এমপ্লয়, কিন্তু এখন জানতে পারছি উনি বাংলাদেশের টপ 5 ইন্ডাস্ট্রিয়াল একটা এসকে গ্রুপের অনার। মানে ভাব কি পরিমাণ প্যাস চারদিকে। যারা সায় জানালো, একদম ঠিক। প্রিয়স্মিতা যদি শিকদার বংশের মেয়ে হয়ে থাকে, তাহলে সে আমাদের মতো এত সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন কেন করত? আর ওকে সবকিছু থেকে বঞ্চিত করার মানেটাই বা কি? বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি সাজিদ আঙ্কেল দ্য গ্রেট বিজনেসম্যান সাদমান শিকদারের ভাই। আর প্রিয়স্মিতা ওই বাড়িরই মেয়ে। এই মেয়েটাকে দেখ, বন্দি হয়ে পড়ে আছে 24 ঘন্টার বেশি। চেহারাও মলিন হয়ে গেছে, কিন্তু তাও স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো এক অভিজাত পরিবারের মেয়ে। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড। মেয়েটা একটু আগে কার নাম নিয়েছিল? মেবি প্রণয় ভাই। রাইট, প্রণয় ভাই। এই তুমি বুঝতে পারছিস তো ও কোন প্রণয়ের কথা বলছে? এখানে তুমি না তুই হতো হয়তোবা। স্নেহার ইঙ্গিতে চোখ বড় করে ফেললো ওরা চারজন। নুহা লাজুক মুখে হাসি ফুটে বলল, মাই ক্রাশ, বাংলাদেশের টপ বিজনেসম্যান আবরার শিকদার প্রণয়। হ্যাঁ, আবরার শিকদার প্রণয় সাদমান শিকদারের বড় ছেলে, আর বাংলাদেশের টপ 5 কোম্পানির আরেকটা পিএস গ্রুপ এর অনার। আরে 2 দিন পর পরই তো পেপার, ম্যাগাজিন, আর্টিকেল আর কত কিছুতে বের হয় তার নামে। কাদা কাদা ছবি ছাপে দৈনিক সংবাদে, শিরোনাম প্রায়শই। এবার ভয় লাগতে শুরু করেছে ওদের বান্ধবীর পাল্লায় পড়ে। মেয়েটাকে আটকে রেখেছে ঠিকই, কিন্তু এই পরিবারের কেউ জানতে পারলে 14 গোষ্ঠীর নাম
মিটিয়ে দিবে একবারে। হঠাৎই কলিং বেল বেজে ওঠে, সাথে সাথে ওদের আলোচনার ছেদ ঘটে। রুহি বলল, যা দরজা খুলে দেখ, হয়তো প্রিয়স্মিতা এসেছে। নুহা মাথা নুয়ে চলে গেল। প্রিয়তা চোখ ছোট ছোট করে ওদের ফিসফিসানি শুনছে। আসলে ওরা কি বলছে কিছুই বুঝতে পারছে না বা মাথায় ঢুকছে না প্রিয়তার। আমাকে কিডন্যাপ করে দের কি লাভ? মুক্তিপণের জন্য কিডন্যাপ করেছে বলে তো মনে হচ্ছে না। নুহা দরজার সামনে দাঁড়িয়ে একটু দস্ত বোধ করে। প্রিয়স্মিতা বলতেই আমাদের বাইরে আসতে, ওই মেয়েটার সাথে নাকি তার পার্সোনাল ডিসকাশন আছে। ওরা কেউ কিছু না বলে চুপচাপ চারজন কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। প্রিয়তা খানিক অবাক হয়ে ভাবে, এই প্রিয়স্মিতা আবার কে? ওদের লিডার নাকি? প্রিয়তার ভাবনা শেষ হওয়ার পূর্বেই সুপরিচিত বিশাল অদ্ভুত কণ্ঠ কানে এসে লাগলো, বোন। তৎক্ষণাৎ দরজার পানে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়তা। সাথে সাথে এই 440 ভোল্টেজ বিদ্যুৎ ঝটকানি খেলো সে। ভূত দেখার মতো চমকে ওঠে। জিন ভূত ভেবে হাত পা কাঁপতে লাগলো থরথর করে। মুখ থেকে আপনা আপনি পড়ি এলো, এটা কিভাবে সম্ভব? প্রিয়স্মিতা দৃষ্টি নরম, সে ধীর কদমে এগিয়ে এসে প্রিয়তার নিকট। প্রিয়তা বসা থেকে দাঁড়িয়ে পড়ল এক ঝটকায়। বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল প্রিয়স্মিতার পানে। তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। অবিকল তার মতো দেখতে কেউ একজন তার সামনে দাঁড়িয়ে। এক নাক, এক কান, এক চোখ, এক ঠোঁট, এক চুল, এক উচ্চতা, এক নখ পর্যন্ত কোনো কিছুর পার্থক্য নেই তাদের। প্রিয়স্মিতা এগিয়ে এসে ঝাপটে ধরল প্রিয়তাকে। আচমকা কেঁপে উঠল প্রিয়তা। স্নায়ুতে তরঙ্গ খেলো যাওয়ার মতো অনুভূতি। প্রিয়তা কাঁদছে না, তবে শক্ত করে জড়িয়ে রেখেছে প্রিয়স্মিতাকে। হয়তো বোন একটু অনুভব করার চেষ্টা করছে প্রিয়স্মিতা। প্রিয়তার কণ্ঠনালী থেকে শব্দগুলো দলা পাকিয়ে যাচ্ছে, তবুও কাপা কণ্ঠে শুধালো, কি আপনি? প্রিয়স্মিতা ছাড়ালো প্রিয়তাকে। চোখে চোখ রেখে এক বাক্যে বলল, আমি তোর বোন। প্রিয়তা ডাগরক্ষিতে জোরালো উপক্রম অশ্রুর, আমার বোন? প্রিয়স্মিতা ওপর নিচ মাথা ঝাঁকালো। প্রিয়তা বিশ্বাস হলো না। প্রিয়স্মিতা ওর চোখে অবিশ্বাস দেখে হাসলো। পুনরায় বসিয়ে দিল প্রিয়তাকে চেয়ারে। নিজে এসে বসলো প্রিয়তার সম্মুখে আনচানে। নিজের হাত প্রিয়তার পানে বাড়িয়ে দিয়ে স্পর্শ করলো। প্রিয়তা ভাবলো, প্রিয়স্মিতা পুনরায় স্পর্শ কর। প্রিয়তা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে প্রিয়স্মিতার হাতের ওপর হাত রাখে। আবারও সে একই তরঙ্গ অনুভব করলো। প্রিয়তার অবচেতন মন তার আপন জনকে স্বীকার করে নিল। প্রিয়স্মিতা ভুরু কুঁচকে বলল, কি ফিল করলি? প্রিয়তা জবাব দিতে পারল না। প্রিয়স্মিতা হাত সরিয়ে নিতেই আরো শক্ত করে মুঠোয় চেপে ধরল প্রিয়তা। প্রিয়স্মিতা বাঁকা হাসলো। প্রিয়তা অবিশ্বাসের কণ্ঠে বলল, তুমি আমার বোন হও? কোনো সন্দেহ আছে? প্রিয়তা ফেলফেল চোখে তাকিয়ে রইল। প্রিয়স্মিতার মাথায় হাত বুলিয়ে বলল, তোর সাথে আজকের পূর্বে আমার কখনো দেখা হয়নি, তবুও তুই আমার আপন, পৃথিবীতে সব থেকে বড় বেশি আপন। প্রথম স্পর্শে তোর প্রতি একটা টান অনুভব করেছি। তা আমার 20 বছর বয়সে জীবনে ওই নারী পুরুষ কারো প্রতি কখনো হয়নি, যা নিজের স্বার্থসিদ্ধির উদ্ধারের মিথ্যা বলে ছলনা করে আমাদের আলাদা করে দিয়েছিল। অজানা কারণে দেখ, টলটল করতে করতে তাকালো প্রিয়তা। সেও নিজের অজান্তে প্রিয়স্মিতার তালে সম্মতি জানালো। আমারও তোকে খুব আপন লাগছে। প্রিয়স্মিতার অক্ষুই কোণে সূক্ষ্ম পানি দেখা মিলল, তবু নিজেকে সামান্য সামলে নিয়ে কঠিন কণ্ঠে বলল, তুই জানতে চাস না আমরা বনি হলেও আলাদা ছিলাম কিভাবে? প্রিয়তা দুই চোখে কৌতূহল। প্রিয়স্মিতা গর্জে ওঠে, বলে কণ্ঠে ঘৃণা মিশিয়ে, ঘৃণা করি ওদের, খুব 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 ঘৃণা করি ওই প্রতারকদের, ঘৃণা করি ওই স্বার্থপরদের, ঘৃণা করি ওই বেঈমানদের, ঘৃণা করি নিজের স্বার্থে আমাদের দুই বোনকে আলাদা করে রাখা মানুষগুলোকে। তাহলে প্রত্যেককে সে গুনে গুনে হিসাব নেব। এই মাহারিমা শিকদার প্রিয়স্মিতা কাউকে ছাড়বে না। ওদের পাপে সাম্রাজ্যের পতন আমার হাতেই হবে। প্রিয়স্মিতার তেজ ক্রোধ ভয় থরথর করে কেঁপে উঠল প্রিয়তা। এই সমুদ্র নীল চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের কুণ্ড। কই, এত সাহস তো প্রিয়তার নেই। প্রিয়স্মিতা প্রিয়তা ভয় ভয় বলল, তুমি কি বলছো? কার আমাদের আলাদা করেছে? ক্রোধে প্রিয়স্মিতার রাগের ঘাড় ফুটালো। সে তাতে দাঁত পিষে বলল, সাজেদ শিকদার আর তৃপ্তি বেগম। চমকে উঠল প্রিয়তা। ঝটকা খেয়ে ছেড়ে দিল প্রিয়স্মিতার হাত। প্রিয়স্মিতা তার ছেলের হাসি হাসলো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল, কিন্তু করার নেই কিছু। সত্যিটা সবসময় মানতে হয়। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা হাহাকার সব কিছুর সূচনা হয়েছিল ওই সাজিদ সিকদারের মাধ্যমেই, যাকে আমি এত বছর ধরে আদর্শ মনে করতাম। প্রিয়তা কৌতূহলী কণ্ঠে বলল, কিভাবে? তুই প্রচণ্ড বোকা জানিস, তোর মতো গবেট আর মাথা মোটা আমি একটাও দেখিনি। প্রিয়তা কিছু বোঝার আগেই বোকা বনে গেল। মেয়েটা বোকা বোকা চাহনি দেখে প্রিয়স্মিতার মন চাইল চাটিয়ে কানের নিচে মেরে দিতে কয়টা, তবু নিজের বারান্দরা গিলে নিল প্রিয়স্মিতা। হতাশ হয়ে বলল, তুই আমার বোন? আহারে কি কপাল আমার, ভাবতে লজ্জা লাগে তুই আমার বোন। এই মাহারিমা শিকদারের বোন এত বোকা কিভাবে হতে পারে?
এবার যা বোঝার আমি বুঝবো। তবে আই সুয়ার এখানে কিছু একটা হচ্ছে, কিন্তু এমন কিছু আছে যেটা আমি জানি না বা বুঝতে পারছি না, কিন্তু তোর এতদিনে জানা উচিত ছিল। প্রিয়তাও ভাবনায় পড়ে গেল, সত্যি কি আমি এত বোকা? তৎক্ষণাৎ প্রিয়স্মিতা ডেকে বলল, প্রিয়। কেঁপে উঠল প্রিয়তা। প্রিয়স্মিতার হাতের ওপর হাত রেখে বলল, কেন যেন এই ছোঁয়ায় ভীষণ ভরসা পেল, বিশ্বাস পেল প্রিয়তা। প্রথমবারের মতো অনুভব করলো সত্যি তাকে কেউ বুঝবে, ভালো চাওয়ার অজুহাতে দূরে সরিয়ে দিবে না। প্রিয়স্মিতা কোমল কণ্ঠে বলল, থাক, তোকে বেশি ভাবতে হবে না, আমি এসে গেছি না, আমি সব ভাববো। তবে তোকে কিছু সত্যি জানাতে চাই। প্রিয়তা প্রশ্নবোধক দৃষ্টি মিলে নিক্ষেপ করলো তার দিকে। প্রিয়স্মিতা কোনো স্বীকারোক্তি ছাড়াই বলল, তুই আজকের পর আর কোনো সাজিদ শিকদারের সাথে কথা বলবি না। প্রিয়তা কেন জিজ্ঞাসা করতে প্রিয়স্মিতা বলল, কেননা সাজিদ শিকদার একজন অনেক বড় ক্রিমিনাল, সমাজে অনেক অপরাধ করেছে। তবে আমাদের সাথে সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। আমাকে পরিষ্কার করে বলো। প্রিয়স্মিতা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো, আমি সবটা জেনেছি মাত্র 2 দিন হলো। এখন তোকে বলছি। তুই কি ভাবছিস সাজিদ শিকদার তোকে খুব ভালোবাসে? মূর্খ তুই। এতদিন ঠিক এটা আমিও ভাবতাম, তাই আমিও মূর্খ। আসলে সত্যি হলো সাজিদ শিকদার তোকে, আমাকে, ভাইয়াকে কাউকে ভালোবাসে না। আমরা কেউ তার আপন নই। তার ভালোবাসার মানুষ যদি কেউ থেকে থাকে সে কেবল তৃপ্তি বেগম। তৃপ্তি বেগমের সাথে সে তোকে আমাকে খুন করতেও দিবার ভাববে না বা ভাবেও নি। এমনকি এটাও মনে রাখবে না যে আমাদের জন্ম দিয়েছিল সে। প্রিয়তা হতভাব কণ্ঠে শুধালো, কি? কে এই তৃপ্তি বেগম?